আজকে কিছু মারাত্মক তথ্য আপনাদের সামনে দেব। শোনা যাচ্ছে যে চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে, এবং একটি অসমর্থিত সূত্রের কাছ থেকে এই চাঞ্চল্যকর সূত্রটি আমরা পেয়েছি। শোনা যাচ্ছে বাংলাদেশের এই অশান্ত পরিবেশকে কাজে লাগিয়ে পূর্ব ভারতের অঙ্গরাজ্য বাংলাদেশ এবং আসামের মধ্যে স্লিপার সেল তৈরি করার ছক কষছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। আপনারা জানেন এই খবর পাওয়ার পরই তড়িঘড়ি অমিত শাহ আমাদের রাজ্যে আসতে চলেছে। কোনো রকমের রাজনৈতিক মিটিং নয়, এমনকি সম্ভবত শুভেন্দু অধিকারী বা কোনো নেতৃত্বের সঙ্গে স্পেশাল কোনো বৈঠক নয়, সম্পূর্ণ নিরাপত্তার স্বার্থে ভারত এবং বাংলাদেশের যে সমস্ত বর্ডারের এই মুহূর্তে উত্তেজক পরিস্থিতি এবং তাদের কাছে যা গোয়েন্দা রিপোর্ট হাতে এসে পৌঁছেছে সেই সম্পর্কিতই কি পদক্ষেপ নেওয়া যায় সার্বিকভাবে আলোচনা এবং পর্যালোচনা করার জন্যই তড়িঘড়ি অমিত শাহের এই বঙ্গ সফর। এবং আমার যে এই তথ্য মিথ্যা নয় তা একটা আপনাদের ছোট্ট প্রমাণ দেখায়, অনেক প্রমাণ দেখাবো। প্রথম প্রমাণটি হচ্ছে এবিপি আনন্দের একটি সংবাদ আপনারা দেখছেন, অসম এবং বাংলা স্লিপার সেল তৈরির ছক, মুর্শিদাবাদে গ্রেপ্তার দুই জঙ্গি মনিরুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী। পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিরাট চক্রান্ত চলছে। এবং আপনারা জানেন কয়েকদিন আগে ফিরহাদ হাকিম যে মারাত্মক একটা মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যটা কতটা ধর্ম বিরোধী, জাতি বিরোধী, সেই মন্তব্যের পরেও ফিরহাদ হাকিম মহাশয় এখনো সসম্মানে নিজের পদেই রয়েছে। যদিও এই প্রথমবার অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস ফিরহাদ হাকিমের ওই মন্তব্য প্রসঙ্গে তারা বিবৃতি দিয়েছে, তারা জানিয়েছে এটা ফিরহাদ হাকিমের ব্যক্তিগত মন্তব্য, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। কি বলেছিলেন ফিরহাদ হাকিম আপনারা জানেন, যে এমন একটা দিন আসবে ইনশাআল্লাহ যেখানে এই মুহূর্তে পশ্চিমবাংলায় নাকি 33% মুসলমান রয়েছে, তারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে সংখ্যালঘু, কিন্তু এই সংখ্যালঘু তকমা হাটিয়ে তারা সংখ্যাগুরুদেরও সংখ্যাগুরু হয়ে যাবে। এমন একদিন আসতে চলেছে বলে জানিয়েছেন। কে বলেছেন? কোনো জঙ্গি নেতা নয় বা কোনো কট্টর মুসলিমবাদী নেতা নয়, আমাদের রাজ্যের সম্মানীয় মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম। এই মন্তব্য আপনাদের দ্বিতীয়বার শুনিয়ে আর বোর করব না, কিন্তু বাংলাদেশের এই অস্থির প্রসঙ্গে ফিরহাদ হাকিমের এই মন্তব্য ভোট বাক্সে শুধু প্রভাব পড়তে পারে, শুধু এই কথা চিন্তা করে তৃণমূল কংগ্রেস এর নিন্দা করেছে। কিন্তু প্রকৃতপক্ষে যে এটা নিন্দনীয় কথা, প্রকৃতপক্ষে এই ধরনের মন্তব্য যারা করেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা হওয়া উচিত। এই ধরনের কোনো পদক্ষেপ তো দূরের কথা, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কোনো রকমেরই শাস্তিমূলক ব্যবস্থা পর্যন্ত নেওয়া হয়নি। আপনারা জানেন কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির বৈঠক হয়ে গেল, সেখানে তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা হলো, অথচ ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পরও তাকে শৃঙ্খলা ভঙ্গের কোনো আওতায় তাকে পড়তে হলো না। শুধু তাই নয়, এর আগেও ফিরহাদ হাকিম যে মন্তব্যটি করেছিলেন, এর থেকে ঘৃণ্য মন্তব্য, এর থেকে ধর্ম বিদ্বেষী মন্তব্য আর দ্বিতীয় কেউ করতে পারে না। আমার এটা দৃঢ় বিশ্বাস, ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছিলেন যে যারা মুসলিম ব্যতীত অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা, এই মন্তব্য বলার পরে ফিরহাদ হাকিম মহাশয় বেঁচে যেতে পারে শুধুমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক বলে। কিন্তু এই মন্তব্য পশ্চিমবঙ্গের দ্বিতীয় কোনো ব্যক্তি, এমনকি বিজেপি, সিপিএম, কংগ্রেসের কোনো ব্যক্তি যদি করতেন তাহলে পুলিশের তাকে গ্রেপ্তার করতে 24 ঘন্টারও বেশি সময় লাগতো না। আজকে আপনাদের শোনাবো, আজকে আপনাদের তথ্য দেব যে এই মুহূর্তে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে বর্ডার রাজ্যগুলো রয়েছে, মালদা, মুর্শিদাবাদ, সেই জায়গাগুলোতে ইতিমধ্যেই মুসলমানদের সংখ্যাধিক্যতা রয়েছে এবং হিন্দুদের সংখ্যা লঘিষ্ঠতা রয়েছে। সেই জায়গাটিকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই সেখানে বিভিন্ন রকমের নাশকতার ছক তৈরি করা হচ্ছে। তার প্রথম উদাহরণ দিয়ে শুরু করলাম এবিপি আনন্দের একটি, কিন্তু আপনাদের শুভেন্দু অধিকারীর এই ধরনের প্রচুর বক্তব্য শোনাতে পারি, আজকের পর্বে শোনাবো। সেই বক্তব্যগুলো শুনলেই আপনারা হয়তো কেউ কেউ মনে করতে পারেন যে এগুলো তো একেবারে তার ব্যক্তিগত মন্তব্য, এর প্রমাণ কি রয়েছে? দেখুন, সব থেকে বড় প্রমাণ আজকে যেটা আমি আপনাদের সামনে দেবো সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, যিনি মুর্শিদাবাদের রাজনীতিটা সব থেকে ভালো বোঝেন, সেখানকার পাঁচবারের সাংসদ, সেই অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর একটা বক্তব্য শোনাবো। তিনি কিভাবে আশঙ্কা প্রকাশ করছেন এই মুহূর্তে যদি ব্যবস্থা না নেওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গের মালদাহ, মুর্শিদাবাদ আমাদের হাতছাড়া হতে পারে। ওপার বাংলার যে মৌলবাদীরা এবং আন্তর্জাতিক চক্রান্ত, তারা সকলে মিলে এই মালদাহ, মুর্শিদাবাদের ওপর টার্গেট করছে, তারা সেখানে তাদের আধিপত্য বাড়ানোর চেষ্টা করছে। এই আশঙ্কা কে করছেন? সেকুলারিজম যারা বলে থাকে, সেই কংগ্রেসের একজন পাঁচবারের সাংসদ শুভেন্দু অধিকারীর কথা যদি শোনাতাম হয়তো গুরুত্ব আপনারা কম দিতেন।
আসুন তো এই বক্তব্যটা শুনে দেখুন তো, এর আগে অধীর রঞ্জন চৌধুরীকে কোনোদিন এই ধরনের বক্তব্য আগে বলতে শুনেছেন? বক্তব্যটা একবার শুনেই দেখুন। 70% মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে। অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, অতিরিক্ত অংশ বাংলাদেশের। এই ডিমান্ড আসবেই আসবে। যেমন আজকে নর্থ ইস্টের ডিমান্ড করছে, ঠিক একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিমান্ড করবে। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। মিলিয়ে নেবেন আমার কথা, অবশ্যই বাড়বে, বাড়তেই হবে। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে, আর ঠুনকো রাজনীতি করেন না। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে। এটাই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কথা ভাবুন। এখন বর্ডার, এটা মাথায় রাখবেন। ভয়ঙ্কর বিপদের দিন আসছে। আমি অ্যালার্মিস্ট নই, কিন্তু আমি বলে রাখছি, সকলের চিন্তা করা দরকার। ভৌগোলিক সীমানা বাড়াতেই হবে। মৌলবাদীটা আগামী দিনে। শুনলেন বন্ধুরা, কতটা আতঙ্কিত হয়ে অন্তত এই বক্তব্যগুলো তিনি বলছেন। আচ্ছা বলুন তো, এই মুহূর্তে তো কোনো ভোট নেই, আর কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ডই হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম মানে হচ্ছে যে যতই অশান্তি ছড়াক আমরা সকলেই সমান। কিন্তু ভালোকে ভালো, মন্দকে মন্দ বলার যে ক্ষমতা বিজেপি দেখায়, সেটা এই মুহূর্তে ভোট বাক্সের রাজনীতি করে খুব দুর্ভাগ্যবশত সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দেখায় না। অথচ অধীর রঞ্জন চৌধুরী যে মাটিতে থাকেন, সেই মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসের লাইনের বাইরে গিয়ে তিনি পরিষ্কারভাবে আশঙ্কা প্রকাশ করছেন, যেভাবে ডেমোগ্রাফিটা বদলে যাচ্ছে মালদহ মুর্শিদাবাদ এলাকায়, সেখানে এই মুহূর্তে ইমিডিয়েট যদি অ্যাক্ট করা না হয়, তাহলে এই ক্ষুদ্র যে রাজনীতিগুলো পশ্চিমবঙ্গ বা দেশের মধ্যে চলছে, সেগুলো এই মুহূর্তে সরিয়ে রেখে এই বৃহত্তর স্বার্থে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য ইমিডিয়েট কেন্দ্র সরকারের অ্যাক্ট করা উচিত বলে মনে করছে কে? যে সেকুলারিজম দলের একজন পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এরপরেও কি ঘুমাবেন? এরপরেও কি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আরো একবার নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের কবরটাকে খুঁড়ে রাখবেন? ওপার বাংলায় এই তীব্র অশান্তির পর হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ চলছে, যেটা চোখে দেখা যাচ্ছে না, সেই ঘটনায় নিন্দা না করে তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী ববি হাকিম, যিনি এই মুহূর্তে অলিখিত সংখ্যালঘু সমাজের নায়ক, তিনি কিনা বলছেন যে এমন একটা সময় আসবে যেখানে ভারতবর্ষে মুসলমানরাই রাজ করবে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পাবে। এইটা যে তার মনের বাসনা এমনটা নয়, এটাকে বাস্তবায়িত করার জন্যই কিন্তু প্রথমেই টার্গেট করা হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদাহকে। এবং তারা যে অনেকটাই সাকসেস পেয়েছেন সেটাও আপনাদের এই কারণেই জানাবো। বিরোধী দলনেতার একটা তথ্য আপনাদের সামনে দেব। দেখুন, প্রথম হচ্ছে দুটো দিক আপনারা একটু খেয়াল করে দেখুন। ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে কিভাবে হিন্দুদের সংখ্যা কমছে, আর এপার বাংলা সেখানেও কিন্তু একই প্রবণতা, হিন্দুদের কিভাবে সংখ্যা কমছে, সেটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কোনো দেশের ওপর ডিপেন্ড করছে না, এটা সম্পূর্ণ টার্গেট নিয়ে করা হচ্ছে। তা যদি না হতো, তাহলে ধরুন ওপার বাংলায় যদি সংখ্যালঘুদের সংখ্যা কমতো আর আমাদের এই রাজ্যেও যদি সংখ্যালঘুদের সংখ্যা কমতো, তাহলে আপনারা বলতে পারেন যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, সে বাংলাদেশ বলুন ভারত বলুন, দুজনেই অত্যাচার চালাচ্ছে বলে দুই দেশেরই কিন্তু সংখ্যা কমছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখুন যে আপনারা বলবেন ওপার বাংলায় হিন্দুরা মাইনরিটি বলে তাদের সংখ্যা কমছে, তাহলে আপনারা বলুন কিসের জন্য এপার বাংলায় যেখানে হিন্দুরা মেজরিটি, সেখানে হিন্দুদের সংখ্যা কি করে কমছে? এই উত্তরটা আপনারা দিন। এর মধ্যে যদি কোনো ষড়যন্ত্র না থাকে, তাহলে কিভাবে হিন্দুদের সংখ্যা এইভাবে লাফিয়ে লাফিয়ে কমছে? আপনাদের বিরোধী দলনেতার একটা বক্তব্য শোনাবো। তিনি বলছেন যে 1947 সালে যখন দেশভাগ হয়েছিল, তখন বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল 33%। ভুল শোনেননি, 33%। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত সংখ্যক মুসলিম রয়েছে, তত সংখ্যক কিন্তু হিন্দু থাকতো এক সময় বাংলাদেশে, 33%। এরপর মুক্তিযুদ্ধের সময় 1971 সালে যেহেতু 1 কোটি মানুষ সেই সময় বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিল এবং প্রচুর হিন্দুদের নিধন করেছিল পাকিস্তানি সেনারা, তা সত্ত্বেও কিন্তু 1971 সালের জাতি জনগণনা অনুযায়ী সেই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল 21%। 31% থেকে কমে 21% হয়েছিল। তাও সংখ্যাটা নেহাত কম নয়। কিন্তু এই মুহূর্তে কিছুদিন আগে, সম্ভবত 1-2 বছর আগে, বাংলাদেশে যে জনগণনা হয়ে গিয়েছে,
সেখানে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা হচ্ছে 7% নেমে এসেছে, অর্থাৎ 33% থেকে 7% নেমে এসেছে। ঠিক উল্টো দিকে বিরোধী দলনেতার বক্তব্য, এটা আমার বক্তব্য নয়, বিরোধী দলনেতা বলছেন একসময় আমাদের এই রাজ্যে যেখানে মুসলমানদের পার্সেন্টেজ ছিল 15 থেকে 17%, তারা আজকে বাড়তে বাড়তে ফিরহাদ হাকিমের কথায় 33% এসে পৌঁছেছে। এবং বিরোধী দলনেতা বলছেন যে আগামী বছর যে আদমশুমারি হতে চলেছে, সেই আদমশুমারিতেই দেখা যাবে পশ্চিমবঙ্গে অন্তত মুসলমানদের সংখ্যা 35% বেড়ে গিয়েছে। এবং তিনি একথাও বলছেন যে কোনো দেশে যদি মুসলমানদের সংখ্যা 50%-এর ওপরে চলে যায়, তাহলে সেই দেশে শরিয়া কানুন লাগু হয়, সেই দেশে আর কি কি হয়, আইনের শাসন থাকে কি থাকে না, সেটাও কিন্তু তিনি সতর্ক করে দিয়েছেন। আসুন তার এই তথ্যটা আপনাদের সামনে শোনাবো, দুটো অংশে শোনাবো। গোটা পৃথিবী আন্দোলিত হচ্ছে, বেশি করে এপারের আমরা যারা হিন্দু আছি, আমরা সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি যে ওপারে যা হচ্ছে এখানেও তাই হবে। ওখানে যখন 1947 সালে দ্বিজাতি তত্ত্বে মুসলিমদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান তৈরি হয়, সেদিন বাংলাদেশে 33% তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল। যেদিন 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় দিবস, ভারতবর্ষের সৈন্যরা বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করল, পাকিস্তানের সেনানায়ক নিজামী ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করলো 93,000 রাজাকারকে নিয়ে। সেই দিন বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল 21%। আজকে মেরে তাড়াতে তাড়াতে আজকে মাত্র 7%-এ আমরা নেমে গেছি। একইভাবে ভাবে এপারে প্রথম সেন্সাস 1951-তে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া পশ্চিমবঙ্গে আমাদের এখানে মুসলিমদের সংখ্যা ছিল 14%, আর আজকে 2011 সালের লাস্ট সেন্সাসে 27%, আর এবারের সেন্সাস শুরু হয়নি, শুরু হবে। ববি হাকিম ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আমরা 33% হয়ে গেছি, এবং 26 সালের সেন্সাসের পরে এখানে দেখবেন 35%-এর বেশি মুসলিম হয়ে গেছে। যাবেন কোথায় হিন্দুরা? নানাভাবে ভাগ ছিলেন, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র। এখানেও বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস নানাভাবে বিভক্ত। শুনলেন বন্ধুরা, এরপরেও কি আপনারা ঘুমাবেন? এরপরেও ঘুমিয়ে ঘুমিয়ে তৃণমূল কংগ্রেসের মতো একটা দলকে কি আমরা ভোটের লাইনে গিয়ে সমর্থন করতে পারি? যে তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী, তার ড্রিম ফুলফিল হতে চলেছে। সত্যি সত্যি তারা 33%-এ পৌঁছে গিয়েছে, ফিরহাদ হাকিম নিজের বক্তব্যেই বলেছেন। এবং তারা বলছেন মেজরিটির থেকে মেজরিটি, অর্থাৎ 50% তাদের বেশি পেতে হবে, অর্থাৎ তারা আর 17% দূরে রয়েছে। এই যে আদমশুমারি হতে চলেছে, সেইখানেই কিন্তু আমরা দেখে নেব যে হিন্দুদের সংখ্যা এখানেও কমে গিয়েছে। কেন কমে যাচ্ছে একটু খেয়াল করে দেখেছেন? তার কারণ আমাদের কিছু রাজনৈতিক নেতৃত্বরা রয়েছে যারা হিন্দু সমাজকে বিভিন্ন বর্ণে বেটে দেওয়ার চেষ্টা করছেন। রাহুল গান্ধীর ভূমিকা আপনারা দেখেছেন, প্রত্যেক সময় তিনি হিন্দুদের মধ্যে তিনি একটা বিভাজনের রেখা স্পষ্ট করে দিতে চাইছেন। কেউ এসসি, কেউ এসটি, কেউ রাজবংশী, কেউ মতুয়া, কেউ অনুকূল ঠাকুরপন্থী, কেউ লোকনাথ ঠাকুরপন্থী, এই ধরনের বিভিন্ন বিভাজনে বেটে, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র তো রয়েছেই, বিভিন্ন বিভাজনে বেটে কার্যত হিন্দুদের টুকরো টুকরো করে দিয়ে তাদেরকে সর্বনাশের পথে নিয়ে যাওয়ার এই জন্যই চেষ্টা করছে। তার কারণ কংগ্রেস জানে তারা হিন্দুদের ভোটে কোনোদিনই এদেশে ক্ষমতায় আসতে পারবে না। একমাত্র যদি তাদের এদেশে ক্ষমতায় আসতে হয় এবং সেখানে যদি টিকে থাকতে হয়, তাহলে মাইনরিটি, এই মুহূর্তে যারা মাইনরিটি রয়েছে তাদের সংখ্যাকে বৃদ্ধি যারা করার চেষ্টা করছেন, এই ফিরহাদ হাকিমের মতো লোকরা যারা গোটা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে, তাদের এজেন্ডাকে ধোঁয়া দিতে হবে এবং সেইভাবেই কিন্তু তারা আমাদের দেশে ক্ষমতায় আসতে পারবে। আর এই পাতা ফাঁদে কিন্তু ক্রমশই আমরা পা দিয়ে চলেছি। তাই আমাকে আপনাকে সচেতন হতে হবে। তৃণমূল কংগ্রেসের শান্তি রক্ষাকারী
তিনটি কমিটি তৈরি হয়েছে, অথচ ফিরহাদ হাকিমের এই মন্তব্যের জন্য তাকে কোনো পানিশমেন্ট পেতে হয়নি। এটাই কি পরিষ্কার করে দিচ্ছে না যে ফিরহাদ হাকিমের এই মন্তব্য তার একার নয়, এর পেছনে দলের অবশ্যই সমর্থন রয়েছে। শুধুমাত্র নেহাত বাংলাদেশের পরিস্থিতি চলছে, তাই ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে কন্ডেম করতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেস। এর থেকেও ঘৃণ্য মন্তব্য করেছিলেন হয়তো 6 মাস 7 মাস আগে, যে যারা মুসলিম সম্প্রদায়ে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা। এই মন্তব্য করার পরেও একজন দায়িত্বশীল মন্ত্রী তার কোনো রকমেরই সমালোচনা করেনি কিন্তু সেই দিন তৃণমূল কংগ্রেস, তার কারণ সেই সময় বাংলাদেশের এই অশান্তি চলছিল না। আপনাদের শোনাতে চাইবো বিরোধী দলনেতা এই প্রসঙ্গে কি বলছেন, যে 50% যে রাজ্যে বা যে দেশে মুসলমানদের আধিক্য হয়ে গিয়েছে সেখানে আইনের শাসন প্রসঙ্গে কি বললেন বিরোধী দলনেতা, এই জায়গাটাই শোনাবো আপনাদের। আপনারা সহমত হতেও পারেন, দ্বিমত হতেও পারেন, তার কারণ শুভেন্দু অধিকারী রাজনৈতিক ব্যক্তি, তার মতের মধ্যে রাজনৈতিকতার ছাপ থাকতে পারে, কিন্তু সেই রাজনীতিটা সত্য না মিথ্যা আপনারাই যাচাই করবেন। শুনুন। জনাব ফিরহাদ হাকিম বলছেন যে ভারতে 17, বাংলায় 33, আমাদের গরিষ্ঠ সংখ্যক হতে হবে। সংখ্যাগরিষ্ঠ হলে কি হয়? সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলে না, সেকুলারিজম থাকে না। বাংলাদেশের মতো তখন ইসলামিক কান্ট্রি হবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে, শরিয়া কানুন চলবে। সিপিএম এর বিকাশ ভট্টাচার্য আর তৃণমূলের সুবোধ সরকার দাঁড়িয়ে কলকাতার রাস্তায় গোমাংস খান সেকুলারিজমের নামে। সেদিন সেকুলারিজমের বলে কোনো শব্দ থাকবে না। देखो, एक बात याद रखो, मैं केवल हिस्ट्री के रूप में आपको बता रहा हूं कि दुनिया में जिस देश में 51% मुस्लिम पॉपुलेशन हो गई, उस देश में लोकतंत्र, समाजवाद और धर्मनिरपेक्षता खत्म हो। শুনলেন বন্ধুরা, এখানে একটা কথা আপনাদের সামনে স্পষ্ট করে আমি এই মুহূর্তে বলে দিতে চাই, যে এখানে সংখ্যালঘু যে সমস্ত ভাই বোনরা রয়েছে তারা কিন্তু এই রাজনীতির মধ্যে পড়েন না। ঠিক যেমন আপনি পড়েন না, আমি পড়ি না, এই সমস্ত সংখ্যালঘু ভাই বোনরা রয়েছে তারাও কিন্তু এই রাজনীতির মধ্যে পড়েন না। কিন্তু এই ফিরহাদ হাকিম মহাশয় আমাদের এপার বাংলায় কিংবা ওপার বাংলায় যে সমস্ত মৌলবাদী নেতারা রয়েছেন তারাই শান্তিপ্রিয় হিন্দু মুসলমানদের এইভাবেই কিন্তু ভুল লক্ষ্যে পরিচালিত করার চেষ্টা করছেন, এবং তাদের মধ্যে একটা জিগির তুলে কার্যত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের একটা চেষ্টা করছেন। তাই আপনাদের সেই ফাঁদে, সেই পাতা ফাঁদে পা দিলে চলবে না। ওপার বাংলায় যেভাবে সংখ্যালঘু অত্যাচার চলছে সেটা যেহেতু আমরা সমর্থন করি না, তাই এপার বাংলাতেও সংখ্যালঘুদের ওপর আক্রমণকে আমরা 0 টলারেন্স দিয়ে দেখি বা দেখতে হবে, সেটা 100 বার আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব এই ধরনের বক্তব্য বলছেন তাদের থেকে যদি আমরা দূরে যেতে না পারি, ভোটের লাইনে গিয়ে তাদের যদি আমরা ভোট দান থেকে বিরত করতে না পারি, তাহলে আগামী দিনে কিন্তু ওপার বাংলায় যা ঘটছে সেই ঘটনায় আমাদের এই রাজ্যে ঘটবে। একথা আমি বললাম না, একথা বললেন কে? যে যারা নিজেদের সেকুলারিজম বলতেন, যারা বলতেন যে বিজেপি ধর্মীয় রাজনীতি করে, সেই অধীর রঞ্জন চৌধুরী এতদিন পরে লাইনে আসছেন। এই লাইনে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আসতে হবে, যখন পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো হয়তো কোনো একদিন অশান্তি ভগবান না করুক ছড়িয়ে পড়বে, সেই দিন হয়তো তারাও মুখ খুলবে, কিন্তু সেটা অনেক দেরি হয়ে যাবে। তাই আপনাদের আমি এটাই বলতে চাইবো সর্বশেষে এসে, পশ্চিমবঙ্গের যারা হিন্দু এবং মুসলমানরা রয়েছেন তারা আমরা দেশের স্বার্থে কথা বলবো। আমাদের এই সমস্ত যে মৌলবাদী নেতাগুলো রয়েছে তাদের উস্কানিতে যেন আমরা পা না দিই, সেটা মাথায় রাখতে হবে। এবং রাজনৈতিক নেতাদের আমরা চয়েস করব যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলোর দিশা দেখাবেন, তাদেরকেই আমরা বেছে নেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় এই ফিরহাদ হাকিমের মতো রত্নখচিত যে সমস্ত মৌলবাদীর নেতারা রয়েছে সেই দলকে সমর্থন করা যায় কিনা একবার কি ভাববেন না? চোখ বন্ধ করে বসে থাকলেই কি প্রলয় বন্ধ হয়ে যায়? যদি তাই হতো তাহলে বাংলাদেশেও হিন্দুরা রক্ষা পেয়ে যেত, কিন্তু সেটা যখন হয়নি, তাই পশ্চিমবঙ্গেও যে আগামী দিনে এই ঘটনা ঘটবে না এর কি কোনো গ্যারেন্টি রয়েছে? অন্তত পোড় খাওয়া রাজনৈতিকবিদ অধীর রঞ্জন চৌধুরীর মুখ থেকে যদি এই বক্তব্য শোনা যায় তাহলে কি আশঙ্কার মেঘটা আরো বেশি করে ঘনায় না? সেই কারণেই কি তড়িঘড়ি অমিত শাহকে আসতে হচ্ছে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে? স্লিপার সেলের ছক কিভাবে পশ্চিমবাংলা জুড়ে ছড়িয়ে পড়ছে সেটা কি তদারকি করতে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই কারণেই পশ্চিমবঙ্গে একেবারে সরজমিনে খতিয়ে দেখতে আসতে হচ্ছে? এই প্রশ্নটা একবার তুলবেন না নিজের মনের কোণে। যদি না তোলেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাদের পরবর্তীকালের প্রজন্ম আপনাদের ক্ষমা করে যাবে না।
যে আপনার আমার নেওয়া ভুল সিদ্ধান্তের জন্যই তাদেরকে এত ভারী দাম চোকাতে হচ্ছে।